আজান যখন একদম নবজাতক ছিল এবং তার পরবর্তী কয়েক মাসের জন্য কোন জিনিসগুলো আমার কিনতে হয়েছে এবং খুব বেশি দরকারে লেগেছে এবং কোন জিনিসগুলো কিনেও তেমন কোনো কাজে লাগাতে পারিনি, আজকে আমি সেই ব্যাপারেই নতুন মায়েদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. প্রথমে যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে হসপিটাল গুডিজ। যখন আমরা নতুন মা বা বাবা হওয়ার জন্য প্রস্তুত, দেখা যায় তখন যে কোনো সময় কিন্তু হসপিটালে জরুরিভাবে যেতে হতে পারে। সো এই জন্য আমরা ৬-৭ মাসের মধ্যেই আমাদের হসপিটালের ব্যাগটা আস্তে আস্তে রেডি করা শুরু করব। খুব বেশি জিনিস যে লাগবে তা একেবারেই না, কারণ এখনকার সময় বেশিরভাগ যা জিনিস অ্যাকচুয়ালি প্রয়োজনীয় তা হসপিটাল থেকেই প্রোভাইড করে মেইনলি। তারপরেও দেখা যায় কিছু জিনিস হাতের কাছে রাখলে হয়তো প্রয়োজনে কাজে লেগে যায়। মায়ের জন্য যেটা বলবো সেটা হচ্ছে অনেক হসপিটালেই এখন হসপিটাল থেকে ওদের নিজস্ব গাউন দেয় পেশেন্টদের জন্য আলাদা করে। সো সেরকম যদি হসপিটালে আপনি যেতে চান তাহলে আর আপনার আলাদা করে খুব বেশি কাপড় ক্যারি করা লাগবে না। তারপরও ২-১টা কাপড় আপনি ব্যাগে রাখতে পারেন। আর সেই কাপড়গুলো অবশ্যই আপনি একটু ঢিলাঢালা টাইপের নেবেন, মেক্সি টাইপ নিতে পারেন বা জামা টাইপ যে ধরনেরই নেন না কেন, চেষ্টা করবেন যে সামনে পুরোটা যেন বাটন বা চেইন দেওয়া থাকে, যেন আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারেন, অথবা যখন বাচ্চা হয়ে যাবে ওকে যখন ফিট করাতে হবে তখন যেন আপনি ইজিলি ফিট করাতে পারেন। কারণ নর্মালে হয়ে গেলে তো খুবই ভালো, আপনাদের মুভমেন্টে তেমন কোনো প্রবলেম হবে না, কিন্তু অনেক মায়ের সিজারে বেবি হচ্ছে, সো তখন কিন্তু মুভ করাটা খুবই কঠিন হয়ে যায় শুরুর দিকে বাচ্চাকে খাওয়ানোর সময়। সো এই সময় এ ধরনের কাপড় নিলে আপনার ফিটিং করাতে কিছুটা হলেও ইজি হবে। দেন বাবুর জন্য ইচ্ছা করলে আপনি ডায়পার নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো। আর এছাড়া যেটা দরকারি সেটা হচ্ছে আপনি ছোট্ট একটা গ্লাস ফিডার স্যানিটাইজ করে নিয়ে নিতে পারেন ব্যাগের মধ্যে, যেন যদি বাবু টেনে খেতে না পারে তখন যেন আপনি ফিডারে পাম্প করে বাবুকে দিতে পারেন। আর এছাড়া ছোট একটা ভালো মানের ম্যানুয়াল বা ইলেকট্রিক পাম্পারও নিয়ে নিতে পারেন, তাহলে আপনাকে হয়তো মুভ করে বাবুকে খাওয়াতে কষ্ট হলে জাস্ট পাম্প করে আপনি ফিডারে বাবুকে খাইয়ে দিতে পারবেন। আর এছাড়া নবজাতক অবস্থায় বেবিদেরকে কিন্তু একটু সডল করে রাখলে ওরা খুব আরামে থাকতে পারে, ওরা ওই মায়ের উম্বে যেরকম আরামে ছিল অনেকটা সেরকম ফিল করে যদি আমরা সডল করে রাখি পেঁচিয়ে সুন্দর করে। সো এই জন্য আমরা ২-৩টা সডেলের সফট সুতি কাপড় আগে থেকেই ওয়াশ করে ব্যাগে নিয়ে নিতে পারি বাচ্চার জন্য। সো এই তো টুকটাক এইগুলো নিলেই হয়ে যায়, আর তাৎক্ষণিক তো বিভিন্ন জিনিস কেনাই লাগে প্রয়োজন মতো। আর বাচ্চার জন্য জামা কাপড় আসলে নেওয়ার তেমন কোনো প্রয়োজন হয় না, কারণ নবজাতক অবস্থায় এমনিতেও বাচ্চাদেরকে সডল করে রাখলেই যে ওরা আরাম পায়, সো একটা ডাইপার পরিয়ে সডল করে রাখলেই আর ওদের আলাদা কোনো কাপড় নিতে হয় না। আর নবজাতক অবস্থায় তো ব্ল্যাঙ্কেট বা আলাদা কাঁথা না দেওয়াই ভালো, সো এগুলো নেওয়ারও তেমন একটা প্রয়োজন হয় না। এরপরে আসি বাসায় চলে আসার পর কোন জিনিসগুলো আমার খুব বেশি কাজে লেগেছে। আপনারা তো অনেকেই মোটামুটি জানেন যে আজান প্রিম্যাচিওর ছিল, আর হচ্ছে আজান ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তখন এতটাও ঠান্ডা ছিল না, কিন্তু যেহেতু ও প্রিম্যাচিওর ছিল এবং ওজন খুবই কম ছিল, সো আজানের ডক্টর খুব ভালোভাবে বলে দিয়েছে যে প্রথম কয়েকদিন অবশ্যই বাচ্চাকে হিটারের মধ্যে রাখতে হবে। সো প্রথম মাসখানেকই বোধহয় আজানকে হিটারের মধ্যে রাখতে হয়েছিল। সো রুম হিটার কিনতে হয়েছিল আমার, এবং সেই রুম হিটারটা আসলে ভালো কাজে লেগেছে। বেশিরভাগ সময়ই রুম হিটারটা ছেড়ে রাখতাম, রুমটা যেন গরম থাকে সেজন্য। আর এছাড়া এটা যে শুধু ওই সময়ের জন্যই তা কিন্তু না, পরবর্তীতেও কিন্তু আমার যে সময় উইন্টার এসেছে রুম হিটারটা কাজে লেগেছে, বিশেষ করে যখন আজানকে গোসল করিয়েছি। সবসময় গোসল করে গরম রুমে নিয়ে আসতাম আজানের গোসলের পরও, ওই জন্য আর ঠান্ডা লাগার তেমন একটা ভয় ছিল না। সো রুম হিটারটা আমার খুবই কাজে লেগেছে, হয়তো আপনারও লাগতে পারে। নবজাতক হিসেবে বাচ্চার রুম সবসময় নাতিশীতোষ্ণ অবস্থায় রাখতে হয়, না ঠান্ডা না গরম। সো যদি আপনার বাচ্চার ঠান্ডার সময় হয়ে থাকে তখন রুম হিটারটা আপনার কাজে আসবে। আর এছাড়া যদি আপনার বেবি গরমের সময় হয় তখনও বলে যে বাচ্চাকে একদম সরাসরি ফ্যানের নিচে রেখে অনেক বেশি জোরে ফ্যান না ছাড়াই ভালো, খুব হালকা করে হয়তো ছেড়ে রাখতে পারেন গরমের সময় হলে। আর হচ্ছে যদি এসি ছাড়েন তাহলে অবশ্যই কোনোভাবেই ২৬ ডিগ্রির নিচে আপনারা যাবেন না। যতটা পারেন রুম টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করবেন, ন্যাচারাল একটা যেন না শীত না গরম এরকম একটা পরিবেশ রাখা যায় নবজাতক বাচ্চার জন্য। সেরকম একটা পরিবেশ রাখলে আসলে নবজাতক বাচ্চার জন্য খুব সুইটেবল হয়, ওরা কমফোর্ট ফিল করে, আরাম ফিল করে। এরপরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ক্রিব বা বেসিনেট। নবজাতক শিশুরা কিন্তু প্রায় বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে, খুব অল্প সময় তারা সজাগ হয়, আবার খায়, অল্প সময় হয়তো একটু এদিক ওদিক তাকায়, একটু খেলে, আবার কিন্তু ঘুমিয়ে যায়, বারবারই ঘুমায়। সো ওদের জন্য আমি প্রেফার করি
আলাদা বেসিনেট, মা বাবার বিছানাতেই একটু আলাদা যদি বেসিনেট থাকে তাহলে কিন্তু যে একটা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বা সিডস এই ব্যাপারটার ঝুঁকি অনেকটা কমে যায়। যারা এই টার্মটা সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে নবজাতকরা যেহেতু একেবারেই ছোট হয়, সো সেক্ষেত্রে দেখা যায় বাবা বা মায়ের হাত পড়ে বা শরীরে কোনো একটা অংশ পড়ে বা বেডে যদি অনেক কাঁথা থাকে, কাঁথাও কিন্তু ওদের মুখের উপরে এসে বাচ্চারা খুব ইজিলি মারা যেতে পারে। সো আমাদেরকে এই ব্যাপারে খুবই সাবধানে থাকতে হবে যে যেহেতু বাচ্চা এই সময় একদমই নড়াচড়া করতে পারে না তেমন একটা, বা কাঁথা মুখে আসলে যে ও সরাবে সেইটুকু সেন্স ওদের তখনও আসে না, অথবা বাবা মারও কিন্তু ঘুমের মধ্যে অসচেতনতায় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এই জন্য বেসিনেটটা খুবই খুবই জরুরি। আলাদা ক্রিব আমি প্রেফার করি না একদমই, যেটা আর কি পশ্চিমা কান্ট্রিগুলোতে হয় যে বাচ্চাকে কিছুদিন পরেই অন্য রুমে আলাদা জায়গায় ঘুমাতে দেয়, সেটা আমি একেবারেই প্রেফার করি না। কিন্তু বাবা মায়ের বিছানাতেই যদি আলাদা বেসিনেট কিনে নেওয়া হয় সেটা খুবই ভালো হয়, তাহলে বাবা মায়ের সাথে কিছুটা হলেও গ্যাপ থাকে, আবার একেবারে কাছেও থাকে। যখনই লাগে বাবা মা বাচ্চার প্রয়োজন মতো উঠে খাওয়াতে পারে বা ডায়পার চেঞ্জ করতে পারে বা বাচ্চাকে কমফোর্ট করতে পারে। সো যখন আমরা বেসিনেট দেবো তখনও কিন্তু বাচ্চাকে আলাদা কোনো বালিশও দেওয়ার দরকার নেই, কোনো কাঁথাও দেওয়ার দরকার নেই। বাচ্চাকে জাস্ট যদি আপনি ভালো করে সডল করতে পারেন সেটা করতে পারেন, অথবা জাস্ট একটা রম্পার দিয়ে ঘুম পাড়াতে পারেন যেন হাত পা সহ পুরাটা ঢাকা থাকে, এবং বালিশের আসলে কোনো দরকার হয় না। নর্মাল বালিশ ছাড়া শোয়াই দিলেই কিন্তু বাচ্চার মাথাটা নর্মালি গোল হয়ে যায়, ফ্ল্যাট হেড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো এই যে সরিষা বালিশ বা মাথায় যে মাঝখানে একটা হোল সহ একটা বালিশ পাওয়া যায়, সেগুলো দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আদানকে আমি দিয়েছি, কিন্তু না দিলেও আমার কোনো সমস্যা নাই। আর আলাদা সেপারেট কাঁথা বা ব্ল্যাঙ্কেট একেবারেই অ্যাভয়েড করবেন বাচ্চার আশেপাশে। যদি ঠান্ডার সময় হয় তাহলে একটা মোটা রম্পার আপনি ওদেরকে পুড়িয়ে দিতে পারেন আর সোয়াডল করে রাখতে পারেন। অবশ্যই সডল করার নিয়মটা জানতে হবে যেন সেটাও আবার খুলে গিয়ে বাচ্চার নাকে মুখে না পড়ে। আর এছাড়া যদি আপনি হসপিটাল ব্যাগে গ্লাস বটল না নেন অথবা পাম্পার না নেন, তাহলে বেবি হওয়ার পরেও আপনি কিনে নিতে পারেন। খুব ভালো মানের একটা পাম্পার হলে কিন্তু আপনার মিল্ক ফ্লো বাড়াতেও সেটা হেল্প করবে। বাচ্চা তো অবশ্যই খেতে খেতে মিল্ক ফ্লো হবেই, কিন্তু যাদের একটু কম আসছে বা অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু পাম্পারটা খুব ভালো কাজ করে। যত বেশি পাম্প করবেন তত কিন্তু বডি বুঝতে পারবে যে আরও বেশি মিল্ক প্রডিউস করতে হবে। সো সেক্ষেত্রে ভালো মানের একটা পাম্পার কিনে নিলে বেটার হয়। আর যদি অফিস গোয়িং মা হন বা কোনো কারণে দুধ স্টোর করে খাওয়াতে হয়, তো সেক্ষেত্রেও পাম্পারটা অনেক কাজে আসে। আর যদি কোনো ফিজিক্যাল কারণে সরাসরি খাওয়াতে অসুবিধা হয় তাহলেও কিন্তু পাম্পার এবং বটলটা কাজে লাগবে। সবাইকেই যে পাম্পার কিনতেই হবে এমন না, কারণ পাম্পার ছাড়াই অনেক মায়ের অনেক ভালো মিল্ক ফ্লো হয় এবং বাচ্চাও টেনে খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের একটু প্রবলেম হচ্ছে তারা পাম্পারটা কিনে বারবার বারবার সেটা ইউজ করলে কিন্তু মায়ের মিল্ক ফ্লো অনেক বেশি ভালো হবে এবং বাচ্চাও তার পর্যাপ্ত খাবারটা পাবে। দেন পরের যে আইটেমটার কথা বলবো সেটা হচ্ছে বই। বই কিন্তু নবজাতক বয়স থেকেই আমরা দিতে পারি। অবশ্যই প্রথম প্রথম বাচ্চা এত বেশি দূরে দেখতে পারবে না অথবা এত বেশি কালারফুল জিনিসও দেখতে পারবে না, ওরা অনেক বেশি হাই কন্ট্রাস্ট যে কোনো কিছু দেখতে পারে। সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই কিনবো এই সময়ে, একদম নবজাতক অবস্থায়। সো ওরা যেহেতু তখন সবকিছু শুনতে পায় বা 12 ইঞ্চি দূরত্বের মধ্যে ওরা দেখতে পায়, সো অনেক কাছে থেকে আমরা বই ধরে ওদেরকে কিছু শব্দ বলবো, ছবিগুলো এক্সপ্লেন করব। বাবা মায়ের সাথে তখন কিন্তু বাচ্চার অনেক বেশি কানেকশন হবে। নবজাতক থেকেই আমরা বই পড়ার মাধ্যমে যেটা হয় যে বাচ্চা শব্দগুলো শোনে, দেন ছবিগুলো একের পর এক দেখে, দেন বাবা মা মায়ের কণ্ঠে গল্প শোনে, রাইম শোনে। সো পরবর্তী ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই বই পড়াটা খুব জরুরি নবজাতক থেকেই। হয়তো অনেকেই ভাবতে পারেন যে তখন বাচ্চারা কিছুই বোঝে না, কিন্তু আসলে বাচ্চারা বাবা মায়ের যে কথার আবেগটা সেটা বুঝতে পারে, শব্দগুলো শুনতে পারে। আস্তে আস্তে এভাবেই কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, ওদের সামাজিকতা সম্পর্কে একটা ধারণা হয়। দেন যে অবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে বেবি ক্যারিয়ার ব্যাগ। এটা আসলে অনেক 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 কাজে লেগেছে আমার। তবে অবশ্যই বাবুর যতদিনে ঘাড় শক্ত না হয় ততদিনে আমরা এটা অ্যাভয়েড করার ট্রাই করব, খুব বেশি দরকার না পড়লে। সাধারণত 3-4 মাস পর থেকেই কিন্তু আমরা বেবি ক্যারিয়ার ব্যাগটা ইউজ করতে পারি। যে কোনো সময় বাইরে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি ভালো একটা সাপোর্ট দেয় বাবা বা মাকে এই ক্যারিয়ার ব্যাগটা। ডাক্তারের কাছে যেতে হতে পারে, টিকা দিতে যেতে হতে পারে, দেন আমরা একটু সবসময় বাচ্চাকে নিয়ে বাইরে প্রাকৃতিক পরিবেশে একটু হাঁটাহাঁটি করতে পারি, বা বাবা মা মায়ের যদি জরুরি কোনো কাজেও যেতে হয় তো ক্যারিয়ার ব্যাগটা আসলে অনেক ভালো সাপোর্ট দেয় বাবা মাকে। আমার কাজে লেগেছে অনেক বেশি, এই জন্যই বলছি আপনারও হয়তো কাজে লাগতে পারে।
আমি এখনো কিন্তু দেখি আজানকে যখন স্কুলে নিয়ে যায় যেসব মায়ের ২ বাচ্চা, এক বাচ্চা স্কুলে যাচ্ছে আরেক বাচ্চাকে কোলে নিয়ে আসছে, সেসব ক্ষেত্রেও কিন্তু বেবি ক্যারিয়ার ব্যাগ হলে যে বাচ্চাকে কোলে নিয়ে আসছে সেই বাচ্চাকে ক্যারি করাটা অনেক বেশি মায়ের জন্য সাপোর্ট হয়। সো বেবি ক্যারিয়ার ব্যাগ ওয়াজ মাস্ট ফর মি। দেন আরেকটু যখন বাচ্চা বড় হয়ে যাবে, যখন ৬ মাস শেষ হয়ে যাবে, তখন বাচ্চার জন্য হাই চেয়ার একটা কেনা যেতেই পারে। আজানের অনেক বেশি কাজে লেগেছে এবং এই ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি খাওয়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু এই হাই চেয়ার থেকেই শুরু হয়। ওদেরকে আমরা হাই চেয়ারটা খুব ভালো করে ক্লিন করে ওদেরকে বসিয়ে দিব, ওদের সামনে ফুড দিয়ে দিব, ওরা সেটাকেই যত খুশি স্ম্যাশ করবে, যত খুশি রাব করবে ওদের ফেসে, যেরকম খুশি সেভাবে খেলবে এবং আস্তে আস্তে এভাবেই কিন্তু ওরা নিজে থেকে খেতে শুরু করবে এবং খাবারের প্রতি ওদের আগ্রহ আস্তে আস্তে বাড়বে। সো হাই চেয়ারে যেটা সুবিধা, ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়া যায়, ফুডের সাথে একটা পজিটিভ রিলেশন মেক করতে দেয়া যায়। আমি অ্যাকচুয়ালি খুব বেশি সাপোর্ট করব এই হাই চেয়ারটাকে বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্টলি খাওয়ানোর জন্য। দেন আরেকটা হচ্ছে ইউটেন্সিলস। যখন বাচ্চার সলিড শুরু হবে, বাচ্চার জন্য আলাদা আমরা ইউটেন্সিলস কিনে নিতে পারি। সিলিকনের হতে পারে, সেটা স্টেনলেস স্টিলের হতে পারে। এখনকার যে ফুড গ্রেডেড প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেগুলো দেখা যায় যে হাই চেয়ারে লেগে থাকে। সো বাচ্চা যখন খায়, খেলা করে খাবার নিয়ে, তখন ওদেরকে আর খাবারের বাটি নিয়ে অত বেশি চিন্তা করতে হয় না যে এটা এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে। ওটা যদি চেয়ারের সাথে স্টিক হয়ে থাকে, তাহলে ওদের জন্য জাস্ট ফুডটা নিয়েই কিন্তু এক্সপ্লোর করতে ইজি হয়। সো এক্ষেত্রে একেবারে শুরুর দিকে আমি রেকমেন্ড করবো এই ধরনের ফুড গ্রেডের বাটিগুলো বাচ্চার জন্য রাখতে, যেন ওগুলো হাই চেয়ারে স্টাক হয়ে থাকে। আর কি কি থাকতে পারে এখানে, কোনো একটা বোল থাকতে পারে, একটা প্লেট থাকতে পারে, দেন খাওয়ার জন্য গ্লাস থাকতে পারে। আপনি ইচ্ছা করলে শুরু থেকেই গ্লাসেই খাওয়ানোর অভ্যাস করাতে পারেন, কোনো সমস্যাই নেই। এবং স্পুন থাকতে পারে। একদম শুরুতে আমরা শুধু স্পুনই ইন্ট্রোডিউস করব, পরে ৯ মাস ১০ মাসে গিয়ে আমরা আস্তে আস্তে ফর্ক ইউজ করতে পারি। এছাড়া আমরা বাচ্চাদেরকে নবজাতক অবস্থায় ভালো মানের র্যাটেল দিতে পারি। র্যাটেলটা বিভিন্ন দিকে যখন আমরা সাউন্ড করব, ওরা কিন্তু সেটা ধরার চেষ্টা করবে এবং হাত নড়াচড়া করানোর চেষ্টা করবে। আর এছাড়া ওরা যখন ধরবে র্যাটেলটা, তখন ওদের হাতের গ্রিপটাও শক্ত হবে এবং শব্দের দিকে কিন্তু মনোযোগ বাড়ে এই র্যাটেলের জন্য। সো ২-৩ মাসে আমরা এই ধরনের র্যাটেল দিতে পারি। তবে প্লাস্টিক না দিয়ে আমরা চেষ্টা করব কাঠের যে র্যাটেলগুলো পাওয়া যায় এখন, সেগুলো দেওয়ার জন্য। আর যদি প্লাস্টিকও হয়, সেগুলো যেন বিপিএ ফ্রি হয় এবং ভালো মানের হয় এবং ধারালো কিছু না থাকে। প্লাস্টিক আসলে বাচ্চাদের জন্য যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ নিম্নমানের প্লাস্টিক অনেক বেশি ধরলেও কিন্তু বাচ্চাদের শরীরেও প্লাস্টিকের অংশ চলে যায়। সো চেষ্টা করবো যতটা সম্ভব বাচ্চাদেরকে কাঠের খেলনা দিতে, অথবা খুব ভালো মানের প্লাস্টিকের খেলনা দিতে, যেগুলো বিপিএ ফ্রি হবে। দেন আরেকটা যে খেলনা আমরা দিব শুরুর দিকে, সেটা হচ্ছে প্লে জিম। এটাও বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো কাজ করে, যেহেতু প্লে জিমের উপরে অনেক ধরনের খেলনা ঝোলানো থাকে এবং সেগুলো ওরা গ্রিপ করার জন্য কিন্তু আগ্রহী হয় এবং ওদের মনোযোগটাও আস্তে আস্তে বাড়ে ওই খেলনার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে। সো প্লে জিমটা আসলে আমাদের ঘরে অনেক বেশি কাজে লেগেছে। আর বাচ্চা যেখানে শুয়ে থাকে, সেসব যে কোনো জায়গাতে আমরা কোনো একটা মোবিল ঝুলিয়ে রাখতে পারি, যেগুলোর দিকে ও সবসময় তাকিয়ে থাকতে পারে, যেটাতে ওর মনোযোগ বাড়বে। কালারফুল মোবিল হলে ভালো হয়। শুরুর দিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবিল, দেন আস্তে আস্তে কালারফুল মোবিল আমরা দিতে পারি, যেটাতে ওদের ফোকাস বাড়বে, ওদের মনোযোগ বাড়বে। এবার চলুন বলি যে কোন কোন জিনিস আমার কিনেও খুব একটা কাজে লাগেনি। তার মধ্যে প্রথমেই বলবো ওয়াকারের কথা। ওয়াকার আসলে বাচ্চাদের হাঁটতে সাহায্য করে না, এটা আমাদের একটা ভুল ধারণা, যার কারণে মেইনলি আমাদের ওয়াকার দেওয়া যে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটবে। কিন্তু আসলে ওরা যখন ওয়াকারে চলে, তখন ওরা টোয়ের উপরে ভর দিয়ে চলে নর্মালি। সো এই ক্ষেত্রে কিন্তু যারা অনেক বেশি ওয়াকারে বাচ্চাদেরকে রাখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের হাঁটার সময় ওরা টোটা ইউজ করে বেশি, পুরাটা পা ফ্ল্যাট করে দিতে চায় না। সো হিতে বিপরীত হয়ে যায় সেক্ষেত্রে। সো হয়তো অল্প কিছুক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় ওয়াকারে না রাখাই ভালো, আর খুব বেশি আসলে কাজেও দেয় না। এরপরে যে অবজেক্টটা বলবো সেটা হচ্ছে স্ট্রলার। যেহেতু আমি বেবি ক্যারিয়ার ব্যাগ কিনেছিলাম এবং দেখা গিয়েছে আমি যেখানে গিয়েছি ওকেও আমার বুকের সাথে ক্যারি করেই নিয়ে গিয়েছি, সো স্ট্রলারটা আসলে খুব বেশি দরকার হয়নি। স্ট্রলার ছিল, কিন্তু দেখা যায় এত বড় একটা জিনিস টেনে টেনে নিয়ে বাইরে তেমন একটা ঘুরতে যাওয়া হয় নাই। হয়তো একটু বড় হলে, ৬ মাসের পরে হলে, বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে হলে আপনারা নিতে পারেন। তবে আমি খুব বড় জোর ২-৩ বার বাইরে নিয়ে গিয়েছি স্ট্রলারে করে আজানকে। বাট যখনই গিয়েছি দেখা গিয়েছে যে ক্যারিয়ার ব্যাগে করেই নিয়ে গিয়েছি। স্ট্রলারটা তেমন বেশি একটা কাজে লাগে নাই আমার। দেন অনেকে ইউজ করেন যে বাউন্সি চেয়ার। এটা হয়তো বাবুকে দেখতে অনেকটা আরামদায়ক লাগে, কিন্তু বাচ্চাদেরকে আসলে এইসব জায়গায় খুব বেশি সময় না রাখা ভালো, কারণ বাচ্চাদেরকে সবচেয়ে ভালো হয় ফ্লোরে ছেড়ে দিলে
হয়তো পুরা ফ্লোরে আপনি ম্যাট করে দিতে পারেন, একটু সফট ম্যাট করে দিতে পারেন। সেখানে ছেড়ে দিলে সবথেকে বাচ্চার জন্য ভালো হয়। ওরা নড়াচড়া করতে পারে, ওদের মতো ওরা রোল ওভার করতে পারে, টামি যেতে পারে। যখন যে খেলনাটা ইচ্ছা হয় ওরা আস্তে আস্তে সেটা গ্র্যাব করার চেষ্টা করতে পারে। আর এসব যে বাউন্সি চেয়ার, ওয়াকার, এসব জায়গায় যখন রেখে দেন আপনি, ওদের কিন্তু খুব বেশি মুভমেন্টের সুযোগ থাকে না। সো ওদের ডেভেলপমেন্টে কিন্তু ডিলে হয়ে যায় সেক্ষেত্রে, খুব বেশি যদি রাখতে চান এসব জায়গায়। সো এইসব টুলস আসলে আমি খুব বেশি রিকমেন্ড করি না। দেন আরেকটা যেটা আছে প্লে পেন, এটাও খুব একটা দরকার হয় না, যেহেতু প্লে পেনটা খুব বেশি বড় হয় না, ওদের মুভমেন্টের জায়গাটাও কিন্তু অনেক বেশি ছোট হয়ে যায়। যদিও হ্যাঁ, মা বাবা যদি কোনো কারণে বাচ্চার কাছাকাছি থাকতে না পারেন বা বাচ্চার সেফটি নিয়ে চিন্তা করেন, তাহলে বাউন্সি চেয়ার থেকে বেটার প্লে পেন কিছুটা হলেও বেশি জায়গা পাওয়া যায়, তারপরেও কিন্তু খুব বেশি জায়গা থাকে না। সো প্লে পেন ঠিক আছে যদি বাসার ফার্নিচারগুলো খুব বেশি সেফ না হয় বাচ্চাদের জন্য। আর আপনি যদি নজর না রাখতে পারেন সেক্ষেত্রে, যদি আপনি নজরে রাখতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বাচ্চাকে ফ্লোরে সারাদিন রেখে দেয়া, ওদের মন মতো ওদের ডেভেলপমেন্ট করতে দেয়া। সবশেষে এই কথাই বলবো যে সব বাবুর চাহিদা আসলে এক না। আর আমি যে অবজেক্টগুলোর কথা বললাম এগুলো দিয়ে কিনতেই হবে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য একেবারেই না। আপনি হাই চেয়ার না কিনতে পারলে ফ্লোরেই বাচ্চাকে খাবার দিয়ে বসিয়ে দিতে পারেন একটা ম্যাটের উপরে, সে কিন্তু খেয়ে নেবে। অথবা ক্যারিয়ার ব্যাগ কিনতে না পারলেও এমন কোনো সমস্যা নেই, আমরা কোলে করেই বাচ্চাকে সব জায়গায় নিয়ে যেতে পারবো, এমন কোনো ব্যাপার না। কিন্তু এইসব অবজেক্ট থাকলে কিছুটা আপনার সুবিধা হবে, এটাই। এগুলো কিনতেই হবে এটা নিয়ে আপনারা স্ট্রেসড হয়ে যাবেন না। বাচ্চাকে জাস্ট ওর প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন, তাহলেই হবে। সো নবজাতক শিশুর ডেভেলপমেন্টে আপনি কী কী করতে পারেন সে ব্যাপারে যদি জানতে চান আমার পাশের ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে কিন্তু আমি কোন মাসে বাচ্চার কী কী ধরনের ডেভেলপমেন্ট হয় আর সেই ডেভেলপমেন্ট করার জন্য আপনি কী কী সহায়তা করতে পারেন সে ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি, অবশ্যই কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।